মাত্র 5 মিনিটে সেন্টেন্স কি এবং একটা সেন্টেন্স দেখার পরে ওটা সেন্টেন্সের কোন প্রকারের ভিতরে আছে তুমি কিভাবে চিনবা যে ওটা অ্যাসার্টিভে আছে নাকি এক্সক্লামেটরিতে আছে। সো আজকের এই ক্লাসটা দেখার পরে ভাইয়া তোমার ফুল সেন্টেন্সটা পুরো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। যারা ক্লাস 9-10 এ পড়তেছো অর্থাৎ এসএসসি তে যারা পড়তেছো অথবা যারা এইচএসসি তে পড়তেছো ইন্টারমিডিয়েটে পড়তেছো ভাইয়া তুমি যদি গ্রামারে প্রবেশ করতে চাও গ্রামারে প্রবেশ করার আগে তোমার কিন্তু পারফেক্টলি সেন্টেন্সটা কিন্তু ভাইয়া জানতে হবে। অর্থাৎ তোমার এইভাবে শিখতে হবে একটা সেন্টেন্স দেখার পরে তোমার বুঝতে হবে যে আসলে ওটা সেন্টেন্সের কোন প্রকারের ভিতরে আছে। ওকে, তাহলে তুমি খেয়াল করো ভাইয়া, এখানে ফার্স্টে আমরা জানবো যে ভাইয়া সেন্টেন্সটা মানে কি, সেন্টেন্স অর্থ কি। তোমরা এটা সবাই জানো যে ভাইয়া সেন্টেন্স অর্থ হচ্ছে কিন্তু বাক্য, ঠিক আছে। সেন্টেন্স কি? বাক্য। এখন এই বাক্য কিভাবে হয়, যেমন আমি যদি বলি হি রিডস দ্য বুক, তুমি এটা খেয়াল করো, হি রিডস দ্য বুক অর্থ কি বলতো? হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। একটু খেয়াল করো, সে বইটি পড়ে। একটু বাংলায় লিখি, সে বইটি পড়ে। এই বাংলাটা তুমি চিন্তা করো, এই বাক্যটার ভিতরে কিন্তু 3টা শব্দ আছে। দেখো, সে এটা একটা শব্দ, বইটি এটা একটা শব্দ, পড়ে এটা একটা শব্দ। তাহলে মাথায় রাখবা একটা বাক্য কিভাবে হয়, কতগুলা শব্দ মিলে কিন্তু একটা বাক্য হয়। আমি বুঝাইতে পারছি? কতগুলা শব্দ মিলে কিন্তু বাক্য হয়। এই জন্য তুমি সংজ্ঞায় দেখবা যে 2 বা ততোধিক শব্দ সমষ্টি, কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি শর্টকাটে মনে রাখবা যে কতগুলা শব্দের সমষ্টিকে কি বলা হয় ভাইয়া? বাক্য বলা হয়। ওকে, শব্দের ইংরেজি কি ভাইয়া? ওয়ার্ড। শব্দের ইংরেজি কি? ওয়ার্ড। এটা তোমরা সবাই জানো। তাহলে আমরা যদি ইংরেজির ক্ষেত্রে বলি যে কতগুলা ওয়ার্ডের সমষ্টিকে সেন্টেন্স বলা হয়, শেষ। বাংলায় যদি আমরা বলি কতগুলা শব্দের সমষ্টিকে বলা হয় ভাইয়া? বাক্য। আর ইংরেজিতে বলি, আমরা যদি বলি যে সেন্টেন্স কাকে বলে? কতগুলা ওয়ার্ড, যেমন এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, কতগুলা ওয়ার্ডের সমষ্টিকে বলা হয় ভাইয়া? সেন্টেন্স। ডান ভাইয়া? আমি আশা করি এটা বুঝছো। এখন দেখো সেন্টেন্সের প্রকারভেদ, তোমরা এটা সবাই জানো সেন্টেন্স হচ্ছে কিন্তু 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটার বাংলা অর্থটা তোমরা জানতে হবে, বর্ণনামূলক বাক্য। কি বাক্য? বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। আর হচ্ছে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সম্পর্কে, এই 5 প্রকার তোমরা কিন্তু জানো, আগে থেকেও জানো, বাট এখন একটু ইন ডিটেলসে তোমরা একটু শিখবা। ফার্স্টে আসি ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য। তুমি কিভাবে বুঝবা যে এই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স? জাস্ট তুমি দেখো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, এটা একটু মাথায় রাখবা। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা, যেমন সে বই পড়ে, যেমন তুমি চিন্তা করো হি রিডস দ্য বুক, সে বই পড়ে, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সহজ কথা বলতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যার ভিতরে সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর হইছে কিন্তু অবজেক্ট আছে। খেলা শেষ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেটা হইছে কিন্তু ভাই তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন সে বইটি পড়ে, উই ডু নট রান ইন দ্য সান, আমরা রোদ্রে দৌড়াই না। তাহলে তুমি চিন্তা করো, এটা একটা সিম্পল একটা বাক্য। এভাবে সিম্পল যদি বাক্য থাকে এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ডান? আচ্ছা, এরপর দেখো ভাইয়া পরবর্তীতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি ভাইয়া? প্রশ্ন করা। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু কাহিনী আছে। কাহিনী কি জানো? প্রশ্ন যেহেতু করবে বা প্রশ্নবোধক বাক্য যেহেতু তুমি লিখবা, তো এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার জানতে হবে অক্সিলারি ভার্ব আবার মডাল অক্সিলারি ভার্ব। এই দুটো জিনিস আপাতত একটু মাথায় রাখতে হবে। আমি ভার্ব নিয়ে ইন ডিটেলসে ভাইয়া তোমাদের পরবর্তী লেকচারে কিন্তু আলোচনা করবো। আজকের এই লেকচার হচ্ছে কিন্তু ভাইয়া 3 নাম্বার লেকচার। তোমরা জানো ফার্স্টে কিন্তু আমি তোমাদের সাথে পার্সন নিয়ে আলোচনা করছি, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করছি সেকেন্ড লেকচারে। আজকের থার্ড লেকচারে আমি তোমাদের সাথে ভাইয়া সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। পরবর্তী লেকচারে আমরা পার্টস অফ স্পিচের যতগুলো প্রকার আছে সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। অর্থাৎ তুমি যারা এসএসসি তে পড়তেছো এবং যারা এইচএসসি তে পড়তেছো, আমি তোমাদেরকে বলেছি যে ভাই আমি তোমাদের গ্রামারের প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা টপিক কিন্তু ভাইয়া কভার করে দিব। সো ক্লাস কিন্তু সামনে আসতেছে। ওকে, তাহলে তুমি দেখো ভাইয়া এই অক্সিলারি ভার্ব মানে কি বলো তো? অক্সিলারি ভার্ব মাথায় রাখবা, এটার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। কে? সাহায্যকারী ক্রিয়া, যাদের কাজ হচ্ছে একটা সেন্টেন্সকে পরিপূর্ণ অর্থ মিলাতে বা পরিপূর্ণ বাক্যটা হতে সাহায্য করা। ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া। যেমন আমাদের সমাজের ভিতরে এভাবে সাহায্যকারী আছে না? অনেক লোক আছে যারা কি করে থাকে, যারা মানুষদেরকে সাহায্য করে। ঠিক সেম ভাবে একটা বাক্য গঠনের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো সাহায্য করে থাকে। সো এটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে ভার্বের প্রকারে কিন্তু আমরা ডিটেইলসে কিন্তু আমরা শিখবো। ওকে, তাহলে দেখো অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কিন্তু তোমরা জানো। তো এগুলা কিন্তু ভাইয়া তোমার বসবে, এগুলো কিন্তু ভাইয়া তোমার বসবে। এবার দেখো মডাল অক্সিলারি ভার্ব, যেমন শ্যাল শুট, উইল উড, ক্যান কুড, মিল করে পড়বা, মে মাইট, এগুলোও কিন্তু ভাইয়া তোমার একটা সেন্টেন্সের ভিতরে বসতে পারে। তুমি দেখো এখানে বলছে ডু ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা
প্রয়োজন, জাস্ট এটা প্রশ্ন করছে। এবং একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে ভাইয়া এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লাস্টে কিন্তু একটা বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এখন এটা গেল আমাদের অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটা আপাতত একটু রাইখা দিচ্ছি, আমি ডিটেলস এখন বলবো না, এটা আমি তোমাদের ভার্বের ক্লাসে, পার্টস অফ স্পিচের ভার্বের ক্লাস আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো। ওকে, এখন তুমি দেখো ভাইয়া এরপরে তুমি কিভাবে চিনবা ভাইয়া যদি WH কোশ্চেন থাকে। WH কোশ্চেন কোনগুলোকে বলা হয় এটা মাথায় রাখো, এখন থেকে মাথায় রাখো, যে হু, হোয়ার, হোয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ, এগুলোকে বলা হয় WH কোশ্চেন। এই WH কোশ্চেন জিনিসটা কিন্তু লাগবে ভাইয়া, পরবর্তীতে আমাদের কিন্তু লাগবে। তো মুখস্থ করো, হু, হোয়ার, হোয়েন, হু, হোয়ার, হোয়েন, হোম, হোয়াট, হুইচ, হাউ। অর্থ জানো না? যেমন দেখো, হু অর্থ কি? কে। হোয়ার অর্থ কি ভাইয়া? কোথায়। হোয়েন অর্থ কি? কখন। হোম অর্থ কি? কাকে। হট অর্থ কি। হাউ অর্থ কত অথবা কিভাবে। একটু অর্থগুলা মাথায় রাখবা। তাহলে দেখো, যেমন হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, এই যে দেখো শুরুতে কিন্তু হট বসছে, লাস্টে কিন্তু ভাইয়া দেখো প্রশ্নবোধক এখানে চিহ্ন আছে। অর্থ কি? যে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস কি, তোমার ঠিকানা কি, জাস্ট এটা কোশ্চেন করেছে। আমি তোমাকে প্রশ্ন করতে পারি ভাইয়া হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে শুরুতে কিন্তু WH কোশ্চেন পড়ছে। সো এইভাবে যদি একটা বাক্যের ভিতরে বসে তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আশা করি বুঝছো। পরেরটা তুমি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ কি? অনুজ্ঞাসূচক বাক্য। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় কোনো সেন্টেন্সের ভিতরে ভাইয়া যদি তোমার আদেশ থাকে, উপদেশ যদি থাকে, বা তোমার নিষেধ যদি বুঝায়, অনুরোধ যদি বুঝায়, এই চারটা জিনিস একটু মাথায় রাখবা। এই চারটা জিনিস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এই চারটা জিনিস ভাইয়া তোমার মাথায় রাখতে হবে। কি কি? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এই চারটা জিনিস ভাই একটু মাথায় রাখতে হবে। তুমি দেখো, আমরা যদি ইংরেজির ক্ষেত্রে যদি বলি, ওয়ার্ডার অর্থ হচ্ছে কি? আদেশ দেওয়া। এই কমান্ড অর্থ হচ্ছে কিন্তু সেম। এবার দেখো, অ্যাডভাইস অর্থ হচ্ছে কিন্তু উপদেশ দেওয়া। তুমি দেখো, তুমি দেখলে বুঝতে পারবা। তুমি এক্সাম্পল দেখো, ডু ইট কুইকলি অর্থ কি? এটি তাড়াতাড়ি করো। তাহলে দেখো, ডু ইট কুইকলি, আমি যদি তোমাকে বলি ডু ইট কুইকলি, এটা দ্বারা কি বুঝাবে? এটা আমি তোমাকে আদেশ করছি না যে এটা তাড়াতাড়ি করো। আমি বললাম গেট আউট, বের হও, তার মানে কি আমি তোমাকে কি করছি? আদেশ করছি। বললাম গেট আউট বা আমার রুম থেকে বের হও, তাহলে আমি তোমাকে কিন্তু আদেশ করছি। তো এটা হচ্ছে কিন্তু ওয়ার্ডার। তাহলে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ডান। পরেরটা দেখো, নেভার টেল এ লাই অর্থ কি? নেভার অর্থ কখনোই না, টেল এ লাই, লাই অর্থ মিথ্যা কথা, টেল অর্থ বলা, কখনো মিথ্যা কথা বইলো না। নেভার টেল এ লাই, এই কথাটা যদি আমি তোমাকে বলি যে কখনো মিথ্যা কথা বইলো না, এটাকে আমি আদেশ করছি না, তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে ভাইয়া তুমি আসলে কখনো মিথ্যা কথা বইলো না। জাস্ট আমি তোমাকে কি দিলাম? একটা উপদেশ দিলাম। এটাকে আমরা কি বলবো ইংরেজিতে? অ্যাডভাইস। অ্যাডভাইস মানে কি ভাইয়া? উপদেশ। অ্যাডভাইস মানে কি? উপদেশ। ওকে, তারপর দেখো, প্লিজ অর্থ কি? অনুগ্রহ করে বা দয়া করে। গিভ মি, গিভ মি আমাকে দাও, গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, গিভ মি আমাকে দাও, এ পেন একটা কলম দাও। সাপোজ আমি তোমাকে কি বললাম, প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, তাহলে এটা কি আমি তোমাকে অর্ডার করছি, আদেশ করছি? না। এটা কি তোমাকে আমি অ্যাডভাইস করছি, উপদেশ দিছি? না। তাহলে এটা তোমাকে আমি রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করছি। তাহলে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আমার কথা বুঝতে পেরেছো? এই তিনটা সেন্টেন্স বা তিনটা বাক্য দ্বারা বুঝতে পেরেছো যে আসলে একটা সেন্টেন্সের তুমি যদি কোনোভাবে অর্থ ধরতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া ওই সেন্টেন্সটা কিসের ভিতরে আছে। ওকে, তো আমি আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এরপরে দেখো, অপটেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। তুমি দেখো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে, মনের একটা ইচ্ছা আছে না, একটা উইশ আছে না, বা একটা ডিজায়ার আছে না, একটা ডিজায়ার আছে না, এই ডিজায়ার বলো বা উইশ বলো, এটা যদি বুঝায়, আবার প্রেয়ার যদি প্রার্থনা বুঝায়, এটাকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। তুমি দেখো এই যে কিভাবে তুমি চিনবা যে একটা সেন্টেন্স তোমার ডিজায়ার বুঝাবে মানে ইচ্ছা বুঝাবে, প্রেয়ার প্রার্থনা বুঝাবে, আবার উইশ এটাও ইচ্ছা, এগুলো যদি বুঝায় তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু অপটেটিভ সেন্টেন্স। আমরা দেখি বেশিরভাগ, এখানে একটা নোট আছে, এই নোটটা একটু মাথায় রাখবা, বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হয়। এখন তুমি বলবা যে মে ছাড়া যেগুলো আছে ওগুলো কি মানে হচ্ছে অপটেটিভ না? আমি বলবো ওগুলাও অপটেটিভ। মে ছাড়া যেগুলো আছে অনেক অনেক সেন্টেন্সে আছে যেগুলোর ভিতরে কিন্তু মে নাই, ঠিক আছে? একটু মাথায় রাখবা। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এই যে লেখাই আছে। তুমি দেখো এক্সাম্পল, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। খেয়াল করো, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক টু ওভারকাম অল দ্য অবস্টাকল অর্থ কি? সকল বাধা অতিক্রম করার। এই যে ওভারকাম অর্থ হচ্ছে অতিক্রম করা,
অল দ্বারা বোঝায় সকল বা সব, দ্য অবস্টাকল অর্থ হচ্ছে কিন্তু বাধা। তো সকল বাধা অতিক্রম করার ক্ষেত্রে আল্লাহ তোমাকে সাহায্য করুক। তাহলে এইখানে দেখো আমি স্পষ্ট এখানে মে আছে, মে আল্লাহ হেল্প ইউ, এখানে কিন্তু সাহায্য করার কথা বলা হয়েছে, সাহায্য করা অর্থাৎ আল্লাহ তোমাকে সাহায্য করুক। আচ্ছা, এই আল্লাহ তোমাকে সাহায্য করুক, আমি যদি এই কথাটা বলি যে সকল বাধা অতিক্রম করার ক্ষেত্রে আল্লাহ তোমাকে সাহায্য করুক, এই কথাটা আমি তোমাকে বললাম, তুমি চিন্তা করো, আমি তোমাকে বললাম, তার মানে কি আমি এটা প্রার্থনা করেছি। আর প্রার্থনা যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো সেন্টেন্সটা অপটেটিভ সেন্টেন্স। ডান। এবার দেখো মে ইউ বি হ্যাপি, তুমি অর্থাৎ সুখী হও, মে ইউ বি অর্থাৎ তুমি সুখী হও যে ইন ইউর ফিউচার লাইফ, বা তুমি তোমার ভবিষ্যৎ জীবনে সুখী হবে। আমি বললাম তার মানে কি এটাও কিন্তু ভাইয়া একটা প্রার্থনা কিন্তু বোঝাচ্ছে, মে দ্বারা কিন্তু শুরু হয়েছে, এটা তাহলে কি একটা অপটেটিভ সেন্টেন্স। আমি আশা করি অপটেটিভ সেন্টেন্সের যে ডাউটটা ছিল এখন ক্লিয়ার, তাই না? যদি তোমার কোনো মনের ইচ্ছা থাকতে পারে বা প্রার্থনা যদি থাকে, সেটা হচ্ছে কিন্তু অপটেটিভ সেন্টেন্স। আর এই যে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ছিল? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অর্থাৎ সেটা অর্ডার হইতে পারে, সেটা অ্যাডভাইস হইতে পারে, সেটা রিকোয়েস্ট হইতে পারে। দেখো পরেরটা এক্সক্লামেটরি সেন্টেন্স, আমাদের ফিনিশিং লাস্টেরটা অর্থ হচ্ছে বিস্ময় সূচক বাক্য। একটু মাথায় রাখবা, বিস্ময় সূচক বাক্য এটা কি? যে এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন, মনের কোনো পরিবর্তন, মনের কোনো পরিবর্তন বলতে তোমার হর্ষ হইতে পারে, বিষাদ হইতে পারে, আনন্দ হইতে পারে, আবেগ হইতে পারে বা বিস্ময়। সাপোজ আমরা অনেক সময় অনেক দুঃখে থাকি, তখন আমরা কোন শব্দটা ইউজ করব? এলাস। তখন আমরা কি ইউজ করবো ভাইয়া? এলাস ইউজ করব। আমরা অনেক সময় আনন্দে থাকি, তখন আমরা কি ইউজ করবো ভাইয়া? হুররে, হুররে আমরা শব্দটা ইউজ করব। তো আবার হটও বসবে, আবার হাউয়ে বসবে, এগুলো কিন্তু তুমি বলবা ভাইয়া হট আর হাউ, তুমি বলবা যে ভাইয়া হট আর হাউ, এটা তো আমরা ওই যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেও দেখছি, সেন্টেন্সের শুরুতে যদি হট বসে বা হাউ বসে তাহলে সেটা তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বাট ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায়, লাস্টে একটা এক্সক্লামেশন মার্ক আছে, এইভাবে কিন্তু একটা চিহ্ন আছে ভাইয়া, এভাবে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দ্বারা তুমি বুঝতে পারবা ওই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তুমি দেখো কোনো বাক্য যদি এলাস, ব্রাভো, এই যে দেখো হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, অর্থ কি? আমরা খেলায় জিতেছি। আমরা যদি অনেক সময় খেলায় জিতি তখন আমরা আনন্দ প্রকাশ করি না, এই যে তখন কিন্তু আমরা হুররে ইউজ করবো, হুররে। এটার পরে কিন্তু দেখো একটা এক্সক্লামেশন মার্ক আছে। পরেরটা দেখো, পরেরটা দেখো হোয়াট এ বিউটিফুল সিন, সিন অর্থ কিন্তু দৃশ্য, দৃশ্যটা কতই না সুন্দর। এখন এটা কিন্তু প্রশ্ন করে নাই, এটা কিন্তু তোমার এখানে এক্সক্লামেটরি কিন্তু বুঝাইছে। মানে ধরো আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, বা তুমি সাপোজ একটা জায়গায় ঘুরতে গেলা এবং ঘুরতে যাওয়ার পর দেখলা চারপাশের যে দৃশ্যটা ওয়াও অনেক সুন্দর, তাই না? তখন তুমি কিন্তু এই বাক্যটা ইউজ করতে পারো, হোয়াট এ বিউটিফুল সিন, হোয়াট এ বিউটিফুল সিনারি। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন না, তোমার আনন্দের সাথে তুমি কথাটা বলছো, এই জন্য কিন্তু লাস্টে একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে। সো এইভাবে সেম এটাও। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আসি, এই গেল কিন্তু আমাদের সেন্টেন্সের 5 প্রকার। বাট ভাইয়া গঠন অনুসারে, যে স্ট্রাকচার অর্থ হচ্ছে কি ভাইয়া? গঠন। তো গঠন অনুসারে কিন্তু সেন্টেন্স 3 প্রকার, কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এই 3টা সেন্টেন্স যারা এসএসসি তে পড়তেছো 9 10 এ, আর যারা এইচএসসি তে ইন্টারমিডিয়েটে ভাইয়া পড়তেছো, তোমাদের কিন্তু এগুলার রূপান্তর আছে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে তোমাকে কমপ্লেক্স বানাইতে বলবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে বানাইতে বলবে। অনেকে কিন্তু এটা নিয়ে প্যারা খাইতেছো, অনেকে কিন্তু এখন পর্যন্ত মাথায় ঢুকাইতেই পারতেছো না, কারণ অনেকগুলা রুলস তোমাদের, মানে বইয়ের ভিতরে কিন্তু আনলিমিটেড, গ্রামারের ভিতরে রুলসের কোনো শেষ নাই। বাট ভাইয়া আমি তোমাকে জাস্ট কথা দিলাম, জাস্ট 10টা তুমি শিখবা, 10টা রুলসের মাধ্যমে, রুলস না, জাস্ট আমি তোমাকে এভাবে শিখাবো। ধরো সিম্পল সেন্টেন্সে 10টা আছে, ধরো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর একটা ধরো এই 10টা। এটা কিন্তু ধরো সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, খেয়াল করো, সিম্পলে আছে কিন্তু তোমার 10টা, তারপর হচ্ছে কিন্তু কমপ্লেক্স। তো কমপ্লেক্সে কয়টা আছে? সেম ভাবে কিন্তু তোমার এই 10টা আছে, সেম ভাবে তোমার 10টা আছে। আবার কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার 10টা আছে। অর্থাৎ বিষয়টা তুমি বুঝো, সিম্পলের ক্ষেত্রে তুমি 10টা নাম মনে রাখবা, নাম খেয়াল করো, 10টা নাম মনে রাখবা। কমপ্লেক্সের ক্ষেত্রে 10টা নাম তুমি মনে রাখবা। কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি 10টা নাম মনে রাখবা, জাস্ট নাম মনে রাখবা, তাহলে এনাফ। তাহলে কিন্তু তোমার সিম্পল থেকে কমপ্লেক্সে তুমি যাইতে পারবা, কমপ্লেক্স থেকে সিম্পলে, বা কম্পাউন্ড থেকে সিম্পলে, আবার সিম্পল থেকে কম্পাউন্ড, বা কমপ্লেক্স থেকে মানে কম্পাউন্ড,
14 গোষ্ঠী যা আছে সব জায়গায় তুমি যাইতে পারবা। এটাকে বলা হয় ভাইয়া টেকনিক, এবং এই টেকনিকের ক্লাস কিন্তু সামনে তোমাদের জন্য নিয়ে আসতেছে। একটু কমেন্ট করো ভাইয়া তোমাদের লাগবে কিনা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তর, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এটা নিয়ে কিন্তু কম বেশি সবাই একটা প্যারা খাচ্ছ। তো এই প্যারাটা ভাইয়া যদি তোমাদেরকে 10টা করে শিখায় দেয়, জাস্ট এটার ক্ষেত্রে 10টা নাম, এটার ক্ষেত্রে 10টা নাম, কম্পাউন্ডের ক্ষেত্রে 10টা নাম তুমি মনে রাখবা, তাহলে বলবা ভাইয়া কিভাবে, সিস্টেমটা কি? এইটার ক্ষেত্রে প্রথম যে নামটা শিখাবো, তুমি যদি সিম্পল থেকে কম্পাউন্ড যে কমপ্লেক্সে যাইতে চাও, তাহলে এইটারও ক্ষেত্রেও সেম প্রথমটা হবে। আবার এখান থেকে কম্পাউন্ডে যাইতে চাইলে এটার ক্ষেত্রেও সেম প্রথমটা হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার এইটার প্রথমটা, পরবর্তী প্রথমটা, আবার দ্বিতীয়টা, আবার তৃতীয়টা। সো যারা আমার ব্যাজে ছিল ওরা কিন্তু সবাই জানে। ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসবো। এবং ভাইয়া দেখো তোমরা দুইটা বই কিন্তু দেখতে পারতেছো, ক্লাস 9-10 অর্থাৎ যারা এসএসসি তে পড়তেছো আর ইন্টারমিডিয়েটে এইচএসসি তে যারা পড়তেছো, তোমরা দেখতে পারতেছো টাইপ ওয়াইজ 0 to হিরো এসএসসি গ্রামার, এবং এটাও সেম 0 to হিরো এইচএসসি গ্রামার। রিফাত ভাইয়া তোমাদের জন্য দুইটা গ্রামার বই নিয়ে আসতেছে এসএসসির জন্য এবং ইন্টারমিডিয়েটের জন্য। যে গ্রামার দুইটা বই 1 জানুয়ারি 2026 সালে কিন্তু লঞ্চ হবে। তো আমি একটু ডিটেলসে বলি যে বইয়ের ভিতরে কি থাকতেছে। এই যে আমি পড়াইলাম তোমাদেরকে লেকচার 1-এ পারসন, লেকচার 2-তে বা তোমাদের টেন্সটা শিখাইলাম, আজকে হচ্ছে লেকচার 3-তে তোমাদেরকে সেন্টেন্স শিখাইলাম, পরবর্তী লেকচার আমরা পার্টস অফ স্পিচ শিখবো, A to Z নাউন প্রোনাউন যা আছে সব, এগুলো কিন্তু এই বইয়ের ভিতরে কিন্তু থাকবে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া তোমরা যদি যেই গ্রামার বইগুলো আসলে ইউজ করো, সেখানে ধরো একটা কোশ্চেনের কথা আমি যদি বলি, ধরো রাইট ফর্ম বা প্রিপোজিশনের কথা যদি আমি বলি, সো কি আছে বিগত বছরের সালগুলো দেওয়া আছে। ধরো 2025 সালে একটা কোশ্চেন আসলো, এসএসসি হোক আর এইচএসসি হোক, তোমার বোর্ড কোশ্চেন আসলো। সো আসার পরে তোমার যেভাবে দেওয়া আছে ওখানে সলিউশন দেওয়া আছে। ধরো এ এর আছে 1, তারপর বি এর আছে ইনটু, হ্যাঁ, আবার সি এর আছে তোমার বাই, এভাবে ধরো দেওয়া আছে। আবার ডি এর আছে তোমার ইন, এভাবে দেওয়া আছে না? কিন্তু 1 কেন বসলো, তারপর ইনটু কেন বসলো, বাই কেন বসলো, ইন কেন বসলো, এটার ব্যাখ্যা কিন্তু তোমার বইয়ে দেওয়া নাই, আছে নাই? এই ব্যাখ্যাটা বিগত বছরে নিম্নে কমপক্ষে প্রায় প্রত্যেকটা টপিকে, গ্রামারের প্রত্যেকটা টপিকে ভাইয়া, প্রত্যেকটা টপিকে বিগত বছরে 30 থেকে 40টা বোর্ড 2025, 2024, 2022, 2020, 2018 যা আছে এগুলো কিন্তু এভাবে ব্যাখ্যা সহকারে কিন্তু দেওয়া থাকবে দুটোটা বইয়ে, এসএসসি বলো এইচএসসি বলো। অর্থাৎ তোমার গ্রামারে ফুল মার্ক পেতে একেবারে ফুল ভাইয়া, এই রিফাত ভাইয়া কিন্তু তোমাদের জন্য দুইটা বই আনতেছে, এবং এমন ভাবে ব্যাখ্যা দেওয়া থাকবে তুমি নিজে পড়ে কিন্তু ভাইয়া, তারপর কিন্তু তুমি এমনিতেই পারবা। তখন তুমি বলবা যে এত ইজি কেন, ঠিক আছে? এবং আরেকটা সিস্টেম থাকবে, দুইটা বইয়ের ভিতরে কিন্তু কিউআর কোডের সিস্টেম থাকবে। তুমি গ্রামারে যে টপিকটাই পড়তে যাবা, ওই কিউআর কোডটা তোমার ফোন দিয়ে স্ক্যান করবা, রিফাত ভাইয়ের ক্লাস তুমি দেখতে পারবা, বাস তোমার যে ডাউট যা ছিল অর্থাৎ বইয়ের ভিতরে যা থাকবে ক্লাসও আমি কিন্তু সেগুলো শিখিয়ে দেবো, তোমার কিন্তু ফুল কমপ্লিট। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তোমরা বলবা যে ভাইয়া বইটা কবে আসবে? 1 জানুয়ারি 2026 সালের 1 জানুয়ারি। এরপর থেকে কিন্তু তোমরা বই পাবা। বই কোথা থেকে অর্ডার করবে এটা হচ্ছে মেন। আমার একটা ওয়েবসাইট আছে ভাইয়া, rifatacademy.com। তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া? ক্রোম ব্রাউজারে যাবা, এখানে যাওয়ার পরে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট আসবে, একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলেই দেখতে পারবো ভাইয়া, এখানে একটু খেয়াল করো, রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে, দেখতে পাচ্ছ? সো এখান থেকে এই যে দেখো বইগুলা কবে আসবে, তো A to Z তোমরা কিন্তু ভাইয়া জানতে পারবা। ওকে, এবং ভাইয়া তোমরা এই গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর ক্লাসগুলা, যারা এসএসসি স্টুডেন্ট আছো আর এইচএসসি, তোমাদের জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু ভাইয়া প্লে লিস্ট আছে। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার আছে। ওখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলা দেখে নিবা। এবং ভাইয়া সবাই তোমাদেরকে আমি অনুরোধ করব, আমার একটা ফেসবুক পেজ আছে, আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজটার লিঙ্ক দিয়ে রাখবো, আবার তোমার হচ্ছে কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। তোমরা সবাই এই ফেসবুক পেজটাকে ফলো করবা, বিকজ তোমাদের জন্য সামনে আপডেট আমি নিয়ে আসতেছে, দেখতে পারতেছো, খেয়াল করো, এই হয়েছে কিন্তু আমার ফেসবুক পেজ। তোমরা সবাই এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা, বিকজ তোমাদের জন্য সামনে কিন্তু আমি লাইভ ক্লাসও নিয়ে আসবো, সো তোমরা যেন করতে পারো। সো এখান থেকে সবকিছু তোমরা আপডেট জানতে পারবা। ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজটা দিয়ে রাখবো এবং কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ভাইয়া, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।